প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। অনলাইন ভিত্তিক রেকর্ডিং ভিডিও ক্লাসে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন ভূঁইয়া। আমি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে পদার্থবিজ্ঞানের অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আমরা আজকে অধ্যায় 1 ভৌত রাশি ও তার পরিমাপ অধ্যায় থেকে অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন প্রথম প্রশ্নটি আলোচনা করব। শুরুতে আমরা প্রশ্নটি একটু দেখে নিই। বলা হচ্ছে, ওজন ও ভর একই ধরনের রাশি নয়, ব্যাখ্যা করো। ওজন একটি রাশি, ভরও একটি রাশি, কিন্তু ওজন ও ভর দুইটি একই ধরনের রাশি নয়, সেটা ব্যাখ্যা করতে বলা হচ্ছে। শুরুতে আমরা ভর কাকে বলে সেটা শিখব এবং ওজন কাকে বলে সেটা শিখব। তারপরে আমরা আলাদাভাবে বুঝতে পারবো যে কি ভর ও ওজন একই ধরনের রাশি নয়। আমরা জানি ভর হচ্ছে বস্তুর নিজস্ব বৈশিষ্ট্য, অর্থাৎ কোনো বস্তুর মধ্যে মোট পদার্থের পরিমাণকে ভর বলে। আর অন্যদিকে ওজন হচ্ছে পৃথিবী কোনো বস্তুকে যে বলে নিজের দিকে আকর্ষণ করে তাকে আমরা বস্তুর ওজন বলি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছো, ওজন হচ্ছে আকর্ষণ বলের ক্ষমতা, আর ভর হচ্ছে কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণকে। তো এইখানে বস্তুর ভরটি হচ্ছে বস্তুর একটা নিজস্ব বৈশিষ্ট্য, আর বস্তুর ওজন হচ্ছে যে অভিকর্ষ ত্বরণের উপর, পৃথিবীর উপর যে অভিকর্ষ ত্বরণ কাজ করে অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল। অর্থাৎ আমরা জানি পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন হয়ে থাকে। সেক্ষেত্রে পৃথিবীর ওজনও পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের হয়ে থাকবে, কিন্তু বস্তুর ভর কোথাও পরিবর্তিত হবে না। তো শিক্ষার্থীরা, আমরা একটু বোর্ডে দেখে নিই যে এই প্রশ্নটার উত্তর আমরা কিভাবে লিখলাম। এখানে বলা হচ্ছে, ভর হলো একটি বস্তুর নিজস্ব বৈশিষ্ট্য, কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণকে ভর বলে। এটি স্থান ও কাল নিরপেক্ষ। অপরদিকে কোনো বস্তুকে পৃথিবী তার নিজের দিকে যে বলে আকর্ষণ করে সেটাকে বলবো আমরা বস্তুর ওজন। বস্তুর ওজন তার ভর নির্দিষ্ট, বস্তুর জন্য তার ভরটা হয় সবসময় নির্দিষ্ট, কোনো পরিবর্তন হয় না। আর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের ভিন্নতার কারণে বস্তুর ওজন পরিবর্তিত হয়। তো শিক্ষার্থীরা, আমরা যদি একটু দেখি, এখানে বস্তুর ভরকে যদি আমরা এম ধরি আর অভিকর্ষ ত্বরণের মানকে যদি জি ধরি, তাহলে বস্তুর ওজন ডব্লিউ আমরা এম জি লিখি। অর্থাৎ বস্তুর ভরের সাথে সবসময় অভিকর্ষ ত্বরণের গুণফল হলেই কিন্তু আমরা তাকে বস্তুর ওজন বলবো। তো শিক্ষার্থীরা, আমরা নিশ্চয়ই ভর ও ওজনের পার্থক্য বুঝতে পেরেছি। ভর ও ওজন একই রাশি নয়, সেটা আমরা বর্ণনা করতে সক্ষম হয়েছি। তো শিক্ষার্থীরা, আমরা এখন ক্লাসের পরবর্তী অংশে চলে যাচ্ছি। অনুধাবনমূলক প্রশ্ন নম্বর 2 নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব অনুধাবনমূলক প্রশ্ন নম্বর 2, ক্ষমতা একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। অর্থাৎ ক্ষমতা একটি লব্ধ রাশি, সেটা কিভাবে আমরা লব্ধ রাশি বলবো সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তার আগে আমরা আলোচনা করব রাশি হচ্ছে 2 প্রকার, মৌলিক রাশি এবং লব্ধ রাশি। যে রাশি প্রকাশ করার জন্য একটি মাত্র মৌলিক একক প্রয়োজন হয় তাকে আমরা মৌলিক রাশি বলবো। আবার যে রাশি প্রকাশ করার জন্য একাধিক মৌলিক রাশি ব্যবহার করা হয়, অর্থাৎ একাধিক মৌলিক একক ব্যবহার করা হয়, সেটাকে আমরা লব্ধ রাশি বলবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দেখি, ক্ষমতা যেহেতু বলা হচ্ছে একটি লব্ধ রাশি, তাহলে আমরা আগে ক্ষমতার সংজ্ঞাটা আমাদের জানা দরকার। ক্ষমতা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর সময়ের সাথে কাজ করার হারকে বা কাজ করার পরিমাণকে আমরা ক্ষমতা বলবো। অর্থাৎ সময়ের সাপেক্ষে একটা বস্তু কি পরিমাণ বা একটা ব্যক্তি, কোনো ব্যক্তি কি পরিমাণ কাজ করতে সক্ষম, তাকে বলবো তার ক্ষমতা। তাহলে যেহেতু সময়ের সাথে কাজ করার হার বোঝায়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ক্ষমতা ইকুয়াল টু কাজ বাই সময়। এখন আমরা কাজকে যদি আবার ডিফারেন্সিয়েট করতে যাই, ভাঙতে যাই, সেক্ষেত্রে আমরা বুঝি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি যতটুকু সরণ ঘটবে তাকে বলবো আমরা কাজ। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে, তাহলে এখানে কি আসতেছে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যে পরিমাণ সরণ হয়, সরণটাকে আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি, সেটাকে বলবো আমরা কি, কাজ। ডব্লিউ ইকুয়াল টু ওয়ার্ক এফ ইন্টু এইচ। এফ দ্বারা আমরা বলকে বোঝাচ্ছি, এস দ্বারা বোঝাচ্ছি সরণকে বা তার অতিক্রান্ত দূরত্বকে বোঝাচ্ছি। সেই ক্ষেত্রে
আমরা এফ ইকুয়াল টু এস লিখতে পারি, আবার এফ কে আমরা ভর ইন্টু ত্বরণের গুণফল বলতে পারি। বল হচ্ছে কি কোনো বস্তুর ভরের সাথে তার ত্বরণের গুণফলকে আমরা বলবো ওই বস্তুর বল, আর সাথে আমরা সরণ গুণ দিচ্ছি, সেক্ষেত্রে এম এ এস, অর্থাৎ এটাকে আমরা ভর বলছি, এটাকে আমরা ত্বরণ বলছি, এটাকে আমরা সরণ বলছি। তো সেক্ষেত্রে আমরা দেখি কাজ সমান ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ আমরা লিখলাম, পাশাপাশি নিচে লিখলাম সময়। এখন আমরা ত্বরণটাকে আবার সরণ ইন্টু সময় স্কোয়ার, সরণ ভাগ সময় স্কোয়ার, ত্বরণটাকে যদি আমরা ভাগ করি, আমরা ত্বরণের সংজ্ঞা কি জানি? ত্বরণ হচ্ছে কি সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলবো? সরণ বলবো, সরি ত্বরণ বলি, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে। এখন সেক্ষেত্রে বেগটা হচ্ছে, বেগের পরিবর্তন বলতে কি বোঝাচ্ছে এখানে? বেগটা হচ্ছে সরণ। আমরা জানি ত্বরণের সরণের সংজ্ঞা, ত্বরণের মাত্রা সমীকরণ আমরা জানি এলটি ইনভার্স 2। এখানে এর হচ্ছে কোন বস্তুর লেন্থ বা অতিক্রান্ত দূরত্ব, টি হচ্ছে সময়। সেই ক্ষেত্রে দেখো এল বাই যদি টি স্কোয়ার যদি আমি এভাবে যদি ব্যাখ্যা করতে যাই, এর হচ্ছে সরণ আর টি স্কোয়ার মানে সময় স্কোয়ার। তো সেক্ষেত্রে তোমরা ত্বরণটাকে এইভাবে ভেঙে আমরা লিখতে পারি, ইন্টু সরণ আগে যা ছিল তাই ছিল। সেক্ষেত্রে আমরা দেখো ভর ইন্টু এই সরণ আর এখানে একটা সরণ, দুইটা সরণ মিলিয়ে সরণ স্কোয়ার, আর এই সময় স্কোয়ারটা নিচে চলে আসে সময় কিউব হয়। সেক্ষেত্রে আমরা পরিশেষে এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে কি, ভর একটা রাশি, সরণ একটা রাশি, সময় একটা রাশি, একাধিক মৌলিক রাশি ব্যবহার করেই এই ক্ষমতাকে প্রকাশ করা হয়েছে। তো শিক্ষার্থীরা আমরা এতক্ষণে বুঝে ফেললাম যে ক্ষমতা যে একটি রব্ধ রাশি সেটা কিভাবে প্রমাণ করা যায়। তো শিক্ষার্থীরা আমরা এখন অনুধাবনমূলক প্রশ্ন নাম্বার 3 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন অনুধাবনমূলক প্রশ্ন 3 মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা অনেক হয়ে থাকে, কিন্তু আমরা এইখানে মাত্রা সমীকরণের গুরুত্বপূর্ণ দুইটি আলোচনা নিয়ে ব্যাখ্যা করব বা দুইটি প্রয়োজনীয়তা নিয়ে ব্যাখ্যা করব। মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করার আগে আসলে মাত্রা সমীকরণ কি বা কাকে বলে সেটা নিয়ে আমরা একটু জানি। মাত্রা সমীকরণ হচ্ছে যে সমীকরণের সাহায্যে কোনো রাশির মাত্রা প্রকাশ করা হয়ে থাকে তাকে মাত্রা সমীকরণ বলে। খুবই সহজ এবং সিম্পল, যেই সমীকরণের সাহায্যে কোনো একটা রাশির মাত্রা প্রকাশ করা হয়ে থাকে সেটাকে বলবো মাত্রা সমীকরণ। তোমরা নিশ্চয়ই মাত্রা কিভাবে প্রকাশ করতে হয় এর আগের ক্লাসগুলোতে দেখেছো, আমরা সেদিকে যাচ্ছি না। এখন মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা আসলে কি? মাত্রা সমীকরণের সাহায্যে কোনো রাশির সঠিকতা, অর্থাৎ কোনো সমীকরণের সঠিকতা ও নির্ভুলতা যাচাই করা যায়। একটা সমীকরণ যখন আমরা লিখব, সেই সমীকরণটাকে আসলে কতটুকু নির্ভুল বা সঠিক সেটা মাত্রা সমীকরণ বিশ্লেষণ করে আমরা সেটা বুঝতে পারবো। দ্বিতীয়ত, মাত্রা সমীকরণের সাহায্যে কোনো একটা রাশির একক খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো, বা কোনো একটা রাশির একক কিভাবে নির্ণয় করতে হয় সেটা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে বা মাত্রা সমীকরণের সাহায্যে আমরা সেটা বুঝতে পারবো। তো শিক্ষার্থীরা মাত্রা সমীকরণের আমরা দুইটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা আমরা শিখলাম। এখন আমি বোর্ডে যেটা লিখলাম, যে কথাগুলো আমি মুখে বলেছি সেটাই লিখেছি, তোমরা একটু মিলিয়ে নাও। আমরা জানি যে সমীকরণের সাহায্যে কোনো রাশির মাত্রা প্রকাশ করা হয় তাই হলো মাত্রা সমীকরণ। মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা, মাত্রা বিশ্লেষণের মাধ্যমে কোনো সমীকরণের সঠিকতা ও নির্ভুলতা যাচাই করা যায়। দ্বিতীয়তে আছে মাত্রা সমীকরণের সাহায্যে কোনো রাশির একক নির্ণয় করা যায়। শিক্ষার্থীরা আমরা মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা আলোচনা করলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমরা প্রশ্ন নম্বর 4 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন ভার্নিয়ার সমাপতন নিয়ে আলোচনা করব। ভার্নিয়ার সমাপতন নিয়ে আলোচনা করার আগে আমরা ভার্নিয়ারটা শব্দটা কি আসলে সেটার সাথে পরিচিত হতে হবে। তোমরা নিশ্চয়ই আগের ক্লাসে ভার্নিয়ার স্কেল সম্পর্কে একটি স্কেলের নাম শুনেছ, সেটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স, একটি যন্ত্র যেটা ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহার করা হয়। স্লাইড ক্যালিপার্সের দুটি অংশ থাকে বা দুটি স্কেল থাকে। একটি স্কেল হচ্ছে প্রধান স্কেল বা মূল স্কেল বলা হয়, আর একটি স্কেলকে বলা হয় সাহায্যকারী স্কেল। সেই সাহায্যকারী স্কেলটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের 10টি ভাগ থাকে বা 10টি দাগ কাটা থাকে। প্রধান স্কেলেরও 10টি দাগ কাটা থাকে। প্রধান স্কেলের প্রত্যেকটি দাগ আলাদা আলাদাভাবে আমরা আর আলোচনা করি বা ব্যাখ্যা করি, এবং ভার্নিয়ার স্কেলের দাগগুলোকে আমরা আলাদাভাবে ব্যাখ্যা করি। এই ভার্নিয়ার স্কেলকে যখন আমরা কোনো পদার্থে বা কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে যাব, তখন ভার্নিয়ার স্কেলের একটি দাগ প্রধান স্কেলের একটি দাগের সাথে মিলে যায়।
অনেক ক্ষেত্রে ওই একটি দাগ প্রধান স্কেল একটি দাগের সাথে মিলে না, সেটা হচ্ছে খুব কাছাকাছি অবস্থায় থাকে, না মিললেও কি করে খুব কাছাকাছি অবস্থায় থাকে, সেই দাগটিকে আমরা ধরে নিই, কি ধরে নিই, ভার্নিয়ার সমাপতন হিসেবে ধরে নিই। অর্থাৎ প্রধানের যখন কোনো বস্তুর ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করতে যাব, তখন ভার্নিয়ার স্কেলের অর্থাৎ সাহায্যকারী স্কেলের একটি দাগের সাথে প্রধান স্কেলের যে কোনো একটি দাগ মিলে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে মিলে যায়, অনেক ক্ষেত্রে মিলে না। যে দাগটি মিলে যায় অর্থাৎ যদি নাও মিলে কাছাকাছি অবস্থায় থাকে, সেই দাগটিকে আমরা বলবো ভার্নিয়ার সমাপতন। তো শিক্ষার্থীরা আরেকটু বিস্তারিত সুন্দরভাবে বোঝার জন্য একটু বোর্ডের দিকে খেয়াল করো। এখানে বলা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করার সময় দেখা যায় ভার্নিয়ার স্কেলের একটি দাগ প্রধান স্কেলের একটি দাগের সাথে মিলে যায়, অনেক ক্ষেত্রে মিলে না। সেক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের একটি দাগ প্রধান স্কেলের কোনো একটি দাগের সবচেয়ে কাছাকাছি অবস্থায় থাকে। ভার্নিয়ার স্কেলে যততম দাগটি প্রধান স্কেলের একটি দাগের সাথে মিলে বা সবচেয়ে কাছাকাছি অবস্থায় থাকে, সেই পার্টটিকে আমরা বলবো ভার্নিয়ার সমাপতন। তো শিক্ষার্থীরা আমরা ভার্নিয়ার সমাপতন কি সেটা আলোচনা করলাম। এখন আমরা দ্বিতীয় পরের প্রশ্ন নম্বর 5 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন অনুধাবনমূলক প্রশ্ন 5 আলোচনা করব। শুরুতে আমরা প্রশ্নটা একটু দেখি। বলা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক কি? ভার্নিয়ার ধ্রুবক 0.01 সেন্টিমিটার বলতে কি বোঝায়? শিক্ষার্থীরা, আমরা কিছুক্ষণ আগে প্রশ্ন নম্বর 4-এ পড়েছিলাম ভার্নিয়ার সমাপতন, এখন বলবো ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার সমাপতন পড়তে হলে আমাদেরকে আগে ভার্নিয়ার স্কেলটা কি আসলে সেটা জানতে হবে। ভার্নিয়ার স্কেল হচ্ছে স্লাইড ক্যালিপার্সের একটি ক্ষুদ্রতম বা সাহায্যকারী স্কেল, যে স্কেলের সাহায্যে অতিগত ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করা হয়। তো এখানে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে স্লাইড ক্যালিপার্সের যে সাহায্যকারী স্কেল, ভার্নিয়ার স্কেল বলা হয়, আর প্রধান স্কেলটাকে আমরা মূল স্কেল বলি। তো ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের ভাগ হচ্ছে 10টি, আর স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ভাগ হচ্ছে 10টি, আর ভার্নিয়ার স্কেলের ভাগও 10টি। কিন্তু এই ক্ষেত্রে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এই 10 ভাগের মধ্যে 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে আমরা 1 মিলিমিটার জানি, মানে সেটা স্লাইড ক্যালিপার্সের মূল স্কেলের দৈর্ঘ্য সেভাবেই দেওয়া থাকে। আর প্রধান স্কেলের এই ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্যের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ একটু ক্ষুদ্র বা একটু ছোট। যে কতটুকু ছোট, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ আসলে কতটুকু ছোট, তার পরিমাণকে আমরা বলবো ভার্নিয়ার ধ্রুবক। তো আমরা লিটারালি আমরা জানি বা আমরা পরীক্ষা করে বা মানে যন্ত্রের পরিমাপ করে আমরা দেখেছি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের চেয়ে 0.1 মিলিমিটার অথবা 0.01 সেন্টিমিটার অর্থাৎ 0.01 সেন্টিমিটার ছোট হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা আলোচনা করতে পারি যে এখানে বলা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক 0.01 সেন্টিমিটার বলতে কি বোঝায়। ভার্নিয়ার ধ্রুবক 0.01 সেন্টিমিটার বলতে বোঝায় প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ 0.01 সেন্টিমিটার ছোট অথবা 0.1 মিলিমিটার ছোট হয়ে থাকে। এখন শিক্ষার্থীরা আমরা একটু বিস্তারিত একটু দেখি। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ যতটুকু ছোট তার পরিমাণকে আমরা বলবো ভার্নিয়ার ধ্রুবক। এখন আসি ভার্নিয়ার ধ্রুবক 0.01 সেন্টিমিটার অথবা ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার বলতে কি বোঝায়। ভার্নিয়ার ধ্রুবক 0.01 সেন্টিমিটার বা 0.1 মিলিমিটার বলতে বোঝায় প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ। দেখো এখানে বলা আছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগকে 1 মিলিমিটার বলা হচ্ছে। 1 ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ 0.01 সেন্টিমিটার বা 0.1 মিলিমিটার পরিমাণ ক্ষুদ্রতর অর্থাৎ ছোট। এখানে আমরা আরেকটু বিস্তারিত লিখে দিয়েছি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 10 ভাগ সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম 9 ভাগ, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 10 ভাগের যে দৈর্ঘ্য থাকবে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 9 ভাগের দৈর্ঘ্যটা হবে সমান। তো শিক্ষার্থীরা আমরা প্রশ্ন নম্বর 5 আলোচনা করে ফেললাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমরা প্রশ্ন নম্বর 6 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন প্রশ্ন নম্বর 6 নিয়ে আলোচনা করব। শুরুতেই দেখি প্রশ্নটা কি। কিভাবে বোঝা যায় স্ক্রু গজে যান্ত্রিক ত্রুটি বিদ্যমান? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রু গজ নামক একটি যন্ত্রের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। স্ক্রু গজ যন্ত্রটি হচ্ছে স্লাইড ক্যালিপার্সের মতোই কোনো বস্তুর ক্ষুদ্রতম দৈর্ঘ্য অথবা ব্যাস পরিমাপের একটি যন্ত্র।
স্লাইড ক্যালিপার্সে যেমন একটি সাহায্যকারী স্কেল থাকে, ঠিক তেমনি স্ক্রু গজও একটি সাহায্যকারী স্কেল থাকে, সেটাকে আমরা বলবো বৃত্তাকার স্কেল। তার সাথে একটি প্রধান স্কেল থাকবে, সেটাকে আমরা বলি রৈখিক স্কেল। এইখানে বলা হচ্ছে যে স্ক্রুগজ যন্ত্রে যান্ত্রিক ত্রুটি থাকতে পারে, বা কিভাবে সেটা আমরা বুঝবো, যদি যান্ত্রিক ত্রুটি থাকে সেটা কিভাবে আমরা বুঝবো। তো শিক্ষার্থীরা, আমরা যখন স্ক্রুগজ যন্ত্র ব্যবহার করব, তখন স্ক্রুগজ যন্ত্রের মাথা বা টুপিটিকে যখন আমরা স্ক্রুগজের স্থায়ী সমতল প্রান্ত বা যেটা ফিক্সড একটা দণ্ড থাকবে, সেই দণ্ডের সাথে যদি আমরা স্পর্শ করাই, তখন যদি দেখি যে স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের শূন্য দাগ এবং প্রধান স্কেলের শূন্য দাগ যদি মিলে না যায়, নর্মালি যান্ত্রিক ত্রুটিবিহীন যন্ত্রে কিন্তু মিলে যায়, যদি ওই দাগ দুইটা, যদি শূন্য দাগ দুটি, প্রধান স্কেলের শূন্য দাগ এবং কি ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ যদি মিলে না যায়, তখন আমরা ধরে নেব ওই যন্ত্রে যান্ত্রিক ত্রুটি রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব প্রশ্ন নম্বর 7। প্রশ্নটা একটু দেখি। পিচ কি? স্ক্রুগজের পিচ 0.5 মিলিমিটার বলতে কি বোঝায়? পিচ হচ্ছে স্ক্রুগজের একটি টার্ম। আমরা জানি স্ক্রুগজের যে বৃত্তাকার স্কেলটি থাকে, সেই স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে সর্বমোট 100টি। এই স্ক্রুগজের বৃত্তাকার স্কেলটিকে যদি সম্পূর্ণরূপে একবার ঘোরানো হয়, ওই বৃত্তাকার স্কেলটি যতটুকু সরণ ঘটে, অর্থাৎ রৈখিক স্কেল বরাবর যে এর যতটুকু সরণ ঘটবে, সেটাকে আমরা বলবো ওই যন্ত্রের, অর্থাৎ স্ক্রুগজের পিচ। এখন শিক্ষার্থীরা দেখো, স্ক্রুগজের পিচ 0.5 মিলিমিটার বলতে কি বোঝায়? একদম ইজি। স্ক্রুগজের পিচ 0.5 মিলিমিটার বলতে বোঝায় স্ক্রুগজের বৃত্তাকার স্কেলটিকে যদি সম্পূর্ণরূপে একবার ঘোরানো হয়, অর্থাৎ ওই 100টি ভাগকে যদি সম্পূর্ণরূপে একবার ঘোরানো হয়, ওই স্ক্রুগজের বৃত্তাকার স্কেলটি 0.5 মিলিমিটার সরণ ঘটে, অর্থাৎ এটি রৈখিক স্কেল বরাবর 0.5 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে, সেটাকে বলবো আমরা স্ক্রুগজের পিচ 0.5 মিলিমিটার। শিক্ষার্থীরা, আমি যে কথাটি বললাম সেটা আমরা বোর্ডে একটু গুছিয়ে লিখেছি, একটু দেখার চেষ্টা করো। স্ক্রুগজের স্ক্রুটি একবার সম্পূর্ণ ঘোরালে এর যতটুকু সরণ ঘটে, অর্থাৎ রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য এটি অতিক্রম করে, সেটাকে বলবো আমরা স্ক্রুগজের পিচ। স্ক্রুগজের পিচ 0.5 মিলিমিটার বলতে কি বোঝায়? অর্থাৎ 5 মিলিমিটার বলতে বোঝায় স্ক্রুগজের স্ক্রু একবার ঘোরালে এর 0.5 মিলিমিটার সরণ ঘটে, অর্থাৎ রৈখিক স্কেল বরাবর এটি 0.5 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে। তো শিক্ষার্থীরা, আমরা এখন সর্বশেষ প্রশ্ন 8 নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা প্রশ্নটা একটু দেখি। বলা হচ্ছে লঘিষ্ঠ গণন কি? স্ক্রুগজের ন্যূনাঙ্ক 0.01 মিলিমিটার বলতে কি বুঝো? শিক্ষার্থীরা, লঘিষ্ঠ গণন কি আগে সেটা আমাদেরকে জানতে হবে। আমরা একটু আগেই স্ক্রুগজের পিচ কাকে বলে সেটা পড়েছিলাম। স্ক্রুগজের পিচটা হচ্ছে যদি বৃত্তাকার স্কেলের 100টি দাগ সম্পূর্ণ একবার ঘুরে আসে, সেটাকে বলবো আমরা স্ক্রুগজের পিচ। আর লঘিষ্ঠ গণনটা হচ্ছে সম্পূর্ণ 100 ভাগের 1 ভাগ যদি ঘুরে, সম্পূর্ণটা না, শুধু এই যে বৃত্তাকার স্কেলের 100টা ভাগ থাকবে, এই 100টা ভাগের যদি একটি ভাগ ঘুরে আসে, এই একটি ভাগ ঘোরার ফলে যদি বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে আসবে, সেটাকে বলবো আমরা যন্ত্রের লঘিষ্ঠ গণন। তো সেক্ষেত্রে আমরা একটু মিলিয়ে নিই। স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের মাত্র 1 ভাগ ঘোরালে এর প্রান্ত বা স্ক্রুটি যতটুকু সরে আসে, তাকে বলা হয় ওই যন্ত্রের লঘিষ্ঠ গণন। এরপরে বলছে স্ক্রুগজের ন্যূনাঙ্ক 0.01 মিলিমিটার বলতে কি বোঝায়? এখানে বলা হচ্ছে স্ক্রুগজের ন্যূনাঙ্ক 0.1 মিলিমিটার বলতে যে স্ক্রুগজের বৃত্তাকার স্কেলটি মাত্র একবার ঘোরালে ওই স্কেলটি, বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর 0.01 মিলিমিটার পর্যন্ত সরে আসে, অর্থাৎ দূরত্ব অতিক্রম করে। তাই আমরা এটাকে বলবো যে স্ক্রুগজের ন্যূনাঙ্ক 0.01 মিলিমিটার, যেহেতু একবার ঘোরার ফলে, মানে 100 ভাগের একটি ভাগ ঘোরার কারণে এতটুকু সরে আসে। সেক্ষেত্রে আমরা একটু দেখি, যদি এই যন্ত্রের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা যদি 100 হয়, যদি আমরা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যাটাকে যদি 100 ধরে নিই, তাহলে ওই যন্ত্রের পিচ হবে 1 মিলিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের পদার্থবিজ্ঞান ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে অনুধাবনমূলক প্রশ্ন 8টি সমাধান করেছি, বা 8টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তোমরা নিশ্চয়ই প্রশ্নগুলো ভালোভাবে বুঝে নিয়েছো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।